কত ডেঞ্জারাস, এটা কত ডেঞ্জারাস তুই জানিস? আমি মাঝে মধ্যে শুধু ফানের জন্য খেলি, 500 কি 1000 টাকা ম্যাক্সিমাম, এর বেশি না। কেমন বাবা তুমি? তোমাকে কেন বলে দিতে হবে ছেলে কি করছে না করছে? তুমি খোঁজ খবর নিতে পারো না? বাড়ির সবাই দেখতে পাচ্ছে ছেলেটা বদলে যাচ্ছে, আর তুমি বাবা হয়ে দেখতে পাচ্ছ না। তুমি না বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর কিচ্ছু আগের মতো নাই, কোনো মানুষও আর আগের মতো নাই, পুরো বাড়িতে আমার সাফোকেটিং লাগে। আমার বেরিয়ে যাওয়ার জন্য যদি বাসার অবস্থা বদলে গিয়েও থাকে, সেই ভাইবটা ফিরিয়ে আনা তোর দায়িত্ব। তুই তো এবারে নিউক্লিয়াস। তোমাকে আর কিচ্ছু করতে হবে না, এবার আসুক প্রার্থী, তারপর আমি যা বলবো তাই হবে। আমি যদি আবু হই তাহলে তোর ভাই কাকে বিয়ে করবে? আর আলাদিনের যে প্রিন্সেস জেসমিন সেটা কে? কে আবার? রাশা আপু, দ্য প্রিন্সেস। আহারে মেজে বউ, আমি তোমাকে কতবার বলেছি আমার ঘরে আসতে তোমার কোনো অনুমতি তো লাগবে না। কিন্তু আমার তো অনুমতি লাগবে আম্মা। কিছু বলবি? বল, কি বলবি বল। রাশাকে যখন একদিন ছেড়েই দিবে, তাহলে কেন ওর দায়িত্ব নিয়েছিলে আম্মা? কেন তাহলে ওকে বড় করলে? রাশা তার মার কাছে নালিশ দেওয়া তাহলে শিখে গেছে দেখছি। ভালো। তবে একটা কথা মনে রাখিস জেসমিন, আমি কোনোদিন কোনো বিষয়ে কারো কাছে কোনো কৈফিয়ত দেইনি, আর তোর কাছে তো কোনো মানেই হয় না। কিন্তু আজ আমাকে কৈফিয়ত দিতেই হবে আম্মা। রাশার বাবা যখন আমাদের ফেলে রেখে চলে গিয়েছিল, আমি তো ওর দায়িত্ব নিতে অস্বীকার করিনি আম্মা। আমি চেয়েছিলাম আমার সামর্থ্য অনুযায়ী ওকে একটা ভালো এতিমখানায় রাখতে। সেখানে রাশা অনেক প্রিভিলেজ না পেলেও ঠিকঠাক মতো বড় হতো। ও ছোট থেকে জানতো নিজের অবস্থান, ও প্র্যাকটিক্যালি চিন্তা করতে শিখতো। অন্তত এত আদর আর লাক্সারিতে বড় হওয়ার পর ওকে আজ শুনতে হতো না যে ও এই বাড়ির গেস্ট। তুই আসার পর থেকে তো গেস্টের মতোই আচরণ করছে রাশা। ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে, আমার বিরুদ্ধে কথা বলছে। রাশা কি ওর মায়ের পক্ষ নিয়ে তোমার শত্রু হয়ে গেল নাকি? কি হিংসে হচ্ছে? জেসমিন, মুখ সামলে কথা বলবি। কেউ তোমার অবাধ্য হলেই তোমার জিদ চেপে যায় আম্মা। এই যে তুমি মহান সাজার অভিনয় করো, আসলে তুমি একজন সংকীর্ণ মনের মানুষ। রাশাকে তুমি এজন্যই পেলে পুষে বড় করেছো যেন তোমার প্রত্যেকটা কথায় সায় দেওয়ার একজন মানুষ থাকে। একে ভালোবাসা বলে না আম্মা, একে বলে দয়া দেখিয়ে বাধ্য করা। খবরদার, রাশাকে নিয়ে আর একটা কথা তুই বলবি না। তোমার থাপ্পড় আর ধমক খেয়ে আজ আমি চুপ করবো না আম্মা। ঠিক আছে, রাশার ব্যাপারে বলবো না, কিন্তু আমার নিজের ব্যাপারে তো বলতে পারি। একদিন তুমি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছিলে আমি কেমন মা, কি মনে পড়ে? আজ আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি কেমন মা? তুমি আমাকে মা হওয়া নিয়ে জ্ঞান দাও। আমার পাশে যখন তোমাকে সবচেয়ে দরকার ছিল, তুমি কোথায় ছিলে আম্মা? আমি একা নিজের মতো বাঁচতে চেয়েছি বলে তো তুমি আমার সাথে সম্পর্কই রাখনি। যখন চেয়েছিলাম তোমার বুকে মুখ লুকিয়ে সবকিছু ভুলে নতুন করে বাঁচবো, তুমি তো আমাকে কিছুই ভুলতে দাওনি। যতবার তোমার সাথে দেখা হচ্ছে, বারবার আমাকে মনে করিয়ে দিয়েছো আমি কত খারাপ। আমার সংসার টেকেনি বলে তোমার কত লজ্জা। আমার লজ্জা নেই আম্মা? আমার কষ্ট হয় না? সব কষ্ট সব লজ্জা শুধু কি তোমার একার? তোমার মেয়ে যে রাতের পর রাত না ঘুমিয়ে কেঁদে কেঁদে রাত পার করছে, তুমি কি একবারও টের পাওনি? মা হয়ে কি শুধু নিজের দিকটাই দেখলে তুমি?
আমার সাথে যা যা হয়েছে তার সব দায় কি শুধু আমার, আম্মা? তুই এখন কোনো কথা শোনার অবস্থায় নাই। যা ঘরে যা। রাশাকে নিয়েও তোমার সমস্যা এখন। আমার উপর তোমার এত ক্ষোভ যে আমি রাশাকে জন্ম দিয়েছি বলে ওকে মানসিকভাবে আঘাত করতে তোমার একটু কষ্ট লাগছে না? এই, কি হয়েছে তোর? হ্যাঁ, তোর শরীর খারাপ লাগছে? কি রে? হ্যাঁ, এই অভাগীর জীবনে যা হওয়ার বাকি ছিল তাই হয়েছে। আমি তো জীবনে কিছুই পেলাম না আম্মা, না সংসার, না স্বামীর ভালোবাসা, না মায়ের আদর, না নিজের একটা শেষ ঠিকানা, না এগুলো ঠিক করার মতো যথেষ্ট সময়। চুপ কর, একদম কথা বলবি না। জানতামই তো এই জ্বালাতনটা আমাকে পোহাতে হবে। জন্ম যখন দিয়েছি তখন তো কিছু করার নেই আমার। তোমার কথা মতো রাশা আমার সাথেই চলে যাবে। ওর একটা না একটা ব্যবস্থা আমি ঠিকই করব। শান্ত হ জেসমিন, তোর শরীরটা ভালো মনে হচ্ছে না। মাম্মাম কেন গেল নানুর রুমে? নানু এখন কি ভাববে? নিশ্চয়ই মাম্মামকে উল্টাপাল্টা সব কথা শোনাবে। শিট, আমি কেন যে ছোট মামারে সব বলতে গেলাম। আচ্ছা, আমি কি আসলে এই বাড়িতে গেস্ট? ও গড, রাশাপু, এত ভোরবেলা তুমি এখানে কি করতেছো? আচ্ছা লিভ ইট। কালকে যে সারা রাত আমি বাড়িতে ছিলাম না, এটা কেউ বুঝতে পারছে? মানে কোনো ইস্যু হয়েছে এটা নিয়ে? আমাকে বিরক্ত করিস না তো ফারদিন, যা এখান থেকে। আর আমি কিছু জানি না। জানি না মানে কি? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? রাশাপু, রাশাপু, আই এম টকিং টু ইউ। রাশাপু, হ্যাঁ, তুই এখানে কেন? কোথায় ছিলি আর রাতে কই ছিলি তুই? আরে একটা কাজে ফেসে গেছিলাম। কিন্তু তুমি এইভাবে বিহেভ করতেছো কেন? কোনো প্রবলেম কিছু হয়েছে? তুই আগে আমার প্রশ্নের উত্তর দে। রাতে কিসের কাজ তোর? প্লিজ রাশাপু, প্লিজ এখন কোনো সিন ক্রিয়েট করো না। আজকে লাস্ট, এরপর আর কোনোদিন হবে না। প্রমিস, আমি আর কোনোদিন রাতে বাইরে থাকবো না। প্লিজ আজকের দিনটা খালি আমাকে বাঁচাই দাও প্লিজ। তোকে বাঁচাবো? আমাকেই বাঁচানোর আজকে কেউ নাই এই বাড়িতে। কি উল্টাপাল্টা কথা বলতেছো রাশাপু? রাশাপু প্লিজ আজকের মতো আমাকে বাঁচাই দাও প্লিজ। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ফারদিন। সারা রাত কোথায় ছিলি? মেঘা, এই যে দেখো ব্রেকফাস্ট রেডি, চলো নাস্তা করে নি। আমি পড়তেছি, পরে খাবো। তুমি খেয়ে অফিসে যাও।
একা একা খেতে ভালো লাগতেছে না, চলো না একসাথে খাই। খাওয়ার পরে না হয় পড়বা, আসো নাও শুরু করো। মেঘা, তুমি কি কোনো কিছু নিয়ে আপসেট? না মানে আমি কিছু করছি? তুমি দেখতেছো আমি পড়া নিয়ে ব্যস্ত, তারপরেও তুমি আমাকে ডিস্টার্ব করতেছো না হিয়ান। ওকে পড়ো, সরি ফর দিস ডিস্টার্ব। সাবধানে থেকো, বাই। নাহিয়ান না খেয়ে অফিসে চলে গেল। আমি কি একটু বেশি বেশি করে ফেললাম? হ্যালো। সরি নাহিয়ান, আসলে আমি একটু ডিস্টার্ব ছিলাম। তুমি তুমি না খেয়ে কেন চলে গেলে? ইটস ওকে মেঘা, আরে তুমি এইসব নিয়ে একদম ভেবো না, তুমি ফুল কনসেন্ট্রেট তোমার পড়ালেখায় দাও, বুঝছো? ও বাই দ্য ওয়ে, তোমার টিউশনই কয়টায়? 10টার পর। কিন্তু তুমি তো হাঁপাইতেছো কেন? আরে একটু তাড়াতাড়ি হাঁটছিলাম, নতুন অফিস, টাইমলি না পৌঁছালে তো ব্যাড ইমপ্রেশন হয়ে যাবে। তুমি হাঁটতেছো কেন? রিক্সা নিবা না? ওহো, টাকা তো সব আমার কাছে, তোমাকে দিতে একদম ভুলে গেছি। তুমি আমাকে একবার বলবা না? আমি ইচ্ছে করে বলিনি, আরে আমার একটু জগিং হয়ে গেল, তাছাড়া একটু এক্সারসাইজ করলাম আর কি। তুমি এমন কেন নাহিয়ান? কেমন? আচ্ছা শোনো, আমাকে রাস্তা পার হতে হবে, সাবধানে থেকো, বাই। সাবধানে নাহিয়ান। নাহিয়ান না খেয়ে বের হয়ে গেল, এই রোদের মধ্যে আবার হাঁটতেছে। টায়ার্ড হয়ে অফিসে গেলে তো ঠিকমতো কাজও করতে পারবে না। পকেটে কোনো টাকাও নেই যে কিছু কিনে খাবে, কলিগদের সামনে ছোট হবে। সারাদিন না খেয়ে এখন ও কিভাবে পার করবে? ডিসাইডেড, আজকে আমি টিউশনিতে যাব না। আজকে আমি নাহিয়ানের জন্য সব পছন্দের খাবার নিজে হাতে রান্না করব, আর তারপর সোজা ওর অফিসে গিয়ে ওকে একদম সারপ্রাইজ দিব। ও একদম শকড হয়ে যাবে। তোর একটা উত্তর আমার বিশ্বাস হচ্ছে না, একদম না। আম্মু বিশ্বাস করো, আমি সিয়ামদের বাসায় ছিলাম, আসলে অনেক পড়া বাকি ছিল তো। চুপ, একদম চুপ। পড়ালেখায় যার বিন্দুমাত্র আগ্রহ নাই, সে গেছে গ্রুপ স্টাডি করতে বন্ধুর বাসায়, এটা কোনো আমার বিশ্বাস করবে? দে তোর বন্ধুর ফোন নাম্বার দে, তোর মার সঙ্গে আমি কথা বলবো, দে। আম্মু মানে সিয়ামের আম্মু, মানে আন্টি না শরীরটা ভালো নাই, এখন ফোন করলে উনি বরঞ্চ ডিস্টার্ব হবে। মেজো মামি, ও তো বলছে যে ও পড়াশোনা করছে, আর তুমি যদি চাও আমি তাহলে ওর কাছ থেকে পড়া আদায় করে নিতে পারি। কিরে রাশা, ও যে কত বড় জ্ঞানী হয়ে ফিরে এসেছে সেটা আমার জানা আছে, আর তোরা ভাই বোন মিলে আমাকে যা বুঝাবে আমি তাই বুঝবো।
কালকে থেকে তো তোদের কলেজে কোরবানিদের ছুটি শুরু, তাই না? আজকে থেকে এক পা বাসার বাড়ি যাবি না। আর এর মধ্যে যদি নিজেকে শুধরাতে পারিস তাহলে ভালো, আর তা নয় তো তোর আব্বু গিয়ে তোর কলেজে কথা বলে আসবে। আব্বু কথা বলবে মানে কি কথা বলবে আব্বু? বলবে যে তুই আর রেগুলার কলেজে যাবি না, ক্লাস করবি না, তুই শুধুমাত্র পরীক্ষার সময় পরীক্ষা দিবি আর বাকিটা সময় বাড়িতে বসে পড়ালেখা করবি আমার চোখের সামনে বসে। ক্লাস না করলে পড়া বুঝবে কিভাবে মামি? কোনো অসুবিধা হবে না, প্রয়োজনে বাসায় টিচার রাখা হবে, তবুও বাসার বাইরে যাবে না। আর এমনিতেই তো ক্লাস করে উদ্ধার করে ফেলছে। রাশাপু তুমি প্লিজ কিছু বলো, আমাকে বোঝাও, না আমি মরে যাবো বাসায় ভাবে থাকলে। রাশা কেন? তোর আব্বু আমার এই সিদ্ধান্ত বদলাতে পারবে না। রাশাপু এখন কি হবে? আম্মু তো মনে হচ্ছে এবার সত্যি সত্যি সিরিয়াস। আমার লাইফ না বুঝছো পুরাই শেষ এখন। এখন তো কিছুই করার নাই। আচ্ছা, তুই আমাকে এখন সত্যি কথাটা বল, তুই আসলে কই ছিলি রাতে? সিয়ামদের বাসায় যে ছিলি না, এটা কিন্তু মেজু মামিও বুঝছে, আমিও বুঝছি। না মানে আমি যে আসলে নাহিয়ান নাহিয়ান? ফারদিন হঠাৎ করে নাহিয়ানের নাম নিল কেন? তাহলে কি ওর সাথে নাহিয়ানের যোগাযোগ আছে? মা, আপনি এত সকালে বাইরে, আপনার শরীর ঠিক আছে তো? মেজে বউ, হ্যাঁ আমি ঠিক আছি, কোনো অসুবিধা নেই, এমনি একটু হাঁটছিলাম। কিছু খুঁজছেন? কিছু লাগবে? না আমার কিচ্ছু লাগবে না। যাও কাটে যাও। ও মেজে বউ, একটু এদিকে এসো তো। জি বলেন। জেসমিনের রুমটা তো অনেকক্ষণ থেকে বন্ধ, মানে কি ও কি এখনো ঘুমাচ্ছে? এই সময় তো ঘুমাই। কেন, কিছু হয়েছে? না মানে সকালে ওর সঙ্গে একটু কথা হয়েছিল, মনে হলো যেন শরীরটা বেশি ভালো না। তুমি কি ওর রুমে যে একটু দেখবে, দেখো তো ঠিক আছে কিনা। শরীর খারাপ? ওর আবার কি হলো? আমি এক্ষুনি দেখছি মা। মিজু মামি, একটু শুনবা, খুব ইমার্জেন্সি। তোমার সাথে আমার এখনই কথা বলতে হবে, প্লিজ আসো। রাশা, ফারদিনকে নিয়ে কোনো কথা শোনাতে আসবি না আমাকে। ওর ব্যাপারে যেটুকু সিদ্ধান্ত নেওয়ার সেটা আমার হয়ে গেছে। ফারদিন না, আমি বলতে চাচ্ছি যে মেজো মামি, মামার রুমে তুমি যাও না। কেন? মা তো আমাকে যেতে বললো, আর মা তো অস্থির হয়ে আছে। আরে এটাই তো পয়েন্ট, মাম্মাম অসুস্থ হয়ে আছে বলে নানুর ভিতরে একটা অস্থিরতা চলতেছে, তার ভিতরে মায়ের মমতা আর জেদের একটা লড়াই চলতেছে। এখন তুমি যদি নিজে থেকে মামামের রুমে যেয়ে মামামের খোঁজ নাও, তাহলে কিন্তু নানুর ইগোটা জিতে যাবে। আর সে ভাববে কেউ তো মামামকে দেখেই আসছে, তার আর যাওয়ার দরকার নাই। বুঝলাম না। মেজো মামি, নানু নিজে থেকে ওই রুমে যাইতে পারতেছে না তার জেদ আর ইগোর জন্য, কিন্তু তার অস্থিরতা যখন লিমিট ক্রস করবে, সে কিন্তু নিজে থেকে ওই রুমে যাবে। আজকে নানুর ইগোটাকে হারতে দাও মেজো মামি,
আজকে যদি সে মেয়ের টানে মাম্মামের রুমে যায়, তাহলে নানু আর মাম্মামের এতদিনের ভাঙা সম্পর্কটা জোড়া লাগতে শুরু করবে। একদম ঠিক বলেছিস। আমি তো ব্যাপারটা এইভাবে ভাবিনি। এক কাজ করি, আমি এখন মার সামনেই যাব না। মেজবউ, মেজবউ, আমাকে বের করে দেওয়ার জন্য এখানে আসার দরকার ছিল না আম্মা। আমি ব্যাগ গুছিয়ে রেখেছি, একটু পরেই চলে যাব। তোকে বের করে দিতে আসিনি। তাহলে কেন এসেছো? আমার অন্যায়গুলো আবার মনে করিয়ে দিতে, সেগুলো নিয়ে আবার কথা শোনাতে? এমনি এসেছি। তোর শরীর কি খুব খারাপ? না না, আমি ঠিক আছি। এই বয়স তো কম হলো না, এই একটু শারীরিক জটিলতা, একটু শ্বাসকষ্ট, একটু ক্লান্তি, হেতু নিত্যদিনের সঙ্গী। এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার অবস্থা দেখে করুণা হচ্ছে তোমার? আমি একদম ঠিক আছি। তোমার করুণার কোনোই প্রয়োজন নেই আমার। তোমার এই কঠোর সালেহা বেগমের রূপটাই আমার কাছে সহজ ছিল। দয়া করে তুমি আমাকে করুণা করো না। মেয়েরা যতদিন নিজে মা না হয় ততদিন পর্যন্ত মায়ের কষ্ট বোঝে না। আমার আফসোস জেসমিন, তুই মা হয়েও মায়ের কষ্টটা বুঝলি না। আমার শাসনটাই দেখলি, আমার রাগ জেদ সেটাই দেখলি, কিন্তু আমার ভেতরে যে মায়া ভালোবাসা সেটা দেখলি না। সেটা দেখার চোখ তো তোর কোনো দিনও ছিল না। তোর শরীরটা ভালো না, তোর এখন কোথাও যাওয়ার দরকার নেই। আগে সুস্থ হয়ে নে। আমি তোর জন্য স্যুপ বানিয়ে পাঠাচ্ছি। চাল পেঁয়াজ আলু ছাড়া তো কিছুই নাই। নাহিয়ানকে আমি কি রান্না করে দিব? নাহিয়ান এত বড় একটা কর্পোরেট অফিসে জব করে,
আমি যদি ওর ওইখানে ডাল আলু ভর্তা ভাত দেই তাহলে তো ওর সোশ্যাল স্ট্যাটাস নষ্ট হবে। ওর কলিগরা নিশ্চয়ই অনেক লাঞ্চে ভালো ভালো খাবার নিয়ে আসে। আমি কি দিব ওকে? আমি যদি ওকে সাদা ভাত ডাল আলু ভর্তা দিই তাহলে ওর সোশ্যাল স্ট্যাটাস নষ্ট হবে, কিন্তু আমি যদি চাল ডাল আলু দিয়ে পারফেক্ট একটা ভুনা খিচুড়ি রান্না করে দিই আর সাথে ডিমের অমলেট, তাহলে একদম রয়্যাল ভাইব চলে আসবে। ইয়েস, আমি খিচুড়ি রান্না করব। হ্যালো, ওই যে আমাদের নতুন ছেলেটা নাহিয়ানকে পাঠিয়ে দাও ভিতরে। হ্যাঁ, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার আপনি আসার আগে আমি একদম সব কিছু ক্লিন করে রাখছি স্যার। স্যার রুমটা পারফেক্ট ওয়েতে গোছানো হয়েছে না? গোছানো হয়েছে কিন্তু পরিষ্কার হয়নি। আচ্ছা, এটা কিছু হলো? এটা পরিষ্কার করার নমুনা? হ্যাঁ, এটা কি পরিষ্কার করেছো? এখানে ধুলো লেগে আছে। স্যার আমি সকালেই ডাস্টিং করছি, ওইখানে কোনো ধুলা ছিল না। এই ছেলে, এই তুমি আমার মুখে মুখে তর্ক করছো? হ্যাঁ, আমি কি তোমার কাছে মিথ্যা কথা বলছি? এরকম করে যদি কাজে ফাঁকি দাও না তাহলে তোমার বেতন থেকে টাকা কাটা যাবে। মনে রেখো, এটা তোমার বাপের হোটেল না। ওই যে দেখো, ওই যে টেবিলের পায়াগুলো দেখো, ওগুলো প্রত্যেকটাতে ধুলো লেগে আছে। যাও পরিষ্কার করো, ভালো করে পরিষ্কার করো। একটা ধুলো যেন না থাকে। আব্দুল সাহেব যে আসলে গুড মর্নিং। গুড মর্নিং, আপনার জন্য ওয়েট করছিলাম। এই ছেলে, এই দেখছো না একজন গেস্ট আসছে, তাকে চেয়ারটা এগিয়ে দাও। সরি স্যার, এক্সট্রিমলি সরি স্যার। প্লিজ স্যার, স্যার বসেন। জি প্লিজ বসুন। ও, নতুন পিয়ন বুঝি? হ্যাঁ, ওই আর বলবেন না, সমস্ত কিছু কাজ ওই হাত ধরে ধরে শেখানো হচ্ছে। আপনি কিছু মনে করবেন না প্লিজ। গেস্ট আসছে দেখতে পাচ্ছ না, তাকে ঠান্ডা পানি দাও, চা কফি কি খাবে দেখো, জিজ্ঞাসা করো। ওকে 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 স্যার। বুঝলেন আদল সাহেব, বড়লোকের বকে যাওয়া ছেলে। বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে, কিছু করতে না পারে রাস্তায় রাস্তায় ঘুরছিল। ও, তাই মায়া করে চাকরিটা দিলাম আর কি। আই সি। স্যার স্যার পানি। স্যার চা কফি আর কোল্ড ড্রিঙ্কস কোনটা নেবেন? কোল্ড ড্রিঙ্ক হলেই ভালো হয়।
স্যার আপনি? আমাকে কফি দাও, যাও তাড়াতাড়ি করো। ওকে ওকে স্যার। বড় লোকের বুকে যাওয়া ছেলে, বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে, কিছু করতে না পারে রাস্তা রাস্তায় ঘুরছিল। ও তাই মায়া করে চাকরিটা দিলাম আর কি। কি হয়েছে ভাই? কিছু না। ভাইরে কিছু তো একটা হয়েছে, আমাদের কাছে লুকায়া লাভ নাই। আমরা হইলাম এই অফিসের মেজের ধুলা, সবার পায়ের ছাপ আমাদের উপর দিয়ে যায়। কি হয়েছে কত ভাই? কিছু না ভাই, গতকাল তো আপনার নাম জানা হয় নাই। আমার নাম কাশেম। আমি নাহিয়ান। কাশেম ভাই, আমি না আসলে যা বুঝলাম আপনারা সারাদিন অনেক কষ্ট করেন, আমি আগে এটা বুঝি নাই, সরি। আরে ভাই তুমি আমার সরি কইবা কেন? আমার সাথে তো কিছু করো নাই। আসলে কি হয়েছে সেইটা কও। ওই যে বড় স্যার কিছু কইছে নাকি? ওই বড় স্যার কিন্তু খুবই খাটাস। কিছুই হয় নাই ভাই। যাই হোক, থাকেন ভাই, আমার এখন যাইতে হবে। বড় স্যারের গেস্ট আসছে তো, তার জন্য আবার কোল্ড ড্রিঙ্কস নিতে হবে, না নিয়ে গেলে বুঝতেই পারতেছেন। এক্সকিউজ মি, আচ্ছা আপনি কি এই অফিসে চাকরি করেন? এক্সকিউজ মি, আচ্ছা আপনি কি এই অফিসে চাকরি করেন? জি, আমি এই অফিসে পিয়নের চাকরি করি। আপনি কিছু বলবেন? আমি আসলে এখানে একজনকে খুঁজতে আসছি। আচ্ছা নাহিয়ান নামে কি নতুন কেউ জয়েন করছে? মানে ওকে কোন ফ্লোরে পাবো? নাহিয়ান? আমি তো এতক্ষণ ওনার সাথেই ছিলাম এইখানে। উনি ওই হাবিব স্যারের রুমে কাজে ব্যস্ত আছে। আপনি ওকে চিনেন? আচ্ছা ও কেমন আছে? মানে এই অফিসে সবার সাথে কি মানায় নিতে পারতেছে? জি জি, ভালো। আপনি কি ওনার আত্মীয়? চলেন আপনি নিয়ে যাই। না না থাক, ও আসুক তারপর। আচ্ছা ঠিক আছে, আমি এখনই পাঠাই দিতেছি। আপনার নাম কি বলবো? মেঘা। মেঘা বললেও চিনবে। আচ্ছা জি ঠিক আছে। বেজবো মা? এই ফ্রিজে মুরগি আছে না? আচ্ছা তো মা। কেন মা, আপনার কি মুরগি খেতে ইচ্ছে করছে? আরে না না, একটু ওই পাতলা করে স্যুপ বানাবো, একটু বের করে ভিজাও তো। এই সময় স্যুপ কার জন্য মা? আমি করে দিই। বাসায় রুগী আছে। না না, তোমাকে করতে হবে না, সারাদিন বহুত কাজ করো, আমি করছি। তুমি শুধু আমাকে মশলাপাতিগুলো একটু এদিকে দাও, কেমন? জি মা। এই যে দেখো, দেখি দাও তো। তবে যাই বলেন মা, আপনার স্যুপে কিন্তু জাদু আছে মা। এই স্যুপ খেলে
যে কেউ দ্রুত সুস্থ হয়ে উঠবে। জানি না কি আছে, তবে সাফায়েত, শওকত, জেসমিন আর শুভ্র আমার এই স্যুপ খুবই পছন্দ করত। কখনো যদি একজন অসুস্থ হতো তাহলে আমার 4 ভাই বোনের জন্য স্যুপ বানাতে হতো। জেসমিন তো আবার মা, তাহলে আজকে একটু বেশি করে বানান না, আমারও খুব খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, তোমার জন্য বানাবো। প্রথম নানুর মুখে তার ছেলেদের নামের পাশে মামামের নাম শুনলাম। থ্যাংক ইউ নানু, থ্যাংক ইউ সো মাচ। মাম্মামকে এই শেষ সময়ে অনেক আদর দিও নানু। আমাকে আদর না দিলেও চলবে, কিন্তু আমার ভাগের ভালোবাসাটুকু মাম্মামকে দিও। এই যে নেন। থ্যাঙ্কস। আমি আনতে পারতাম, আপনি আবার কষ্ট করতে গেলেন। আরে কষ্ট কি যে, আজকে আপনার মন খারাপ তাই আপনার কাজটা আমি করে দিলাম। আর একদিন যখন আমার মন খারাপ থাকবে সেদিন আমার কাজটা আপনি করে দেবেন। আমরাই তো ভাই ভাই না। আগে ঠান্ডাটা বড় স্যারে দেন, তারপরে বাইরে যান। আপনার জন্য দোকানের সামনে একজন অপেক্ষা করতেছে। আমার জন্য কে? অফিসের কেউ? আরে না রে ভাই, অফিসের না, একেবারে মনের মানুষ আসছে। মাশাল্লাহ, অনেক সুন্দর আছে মাইয়াটা। আরে ভাই, ফান রাখেন না প্লিজ, বলেন কে আসছে। খাবার হাতে নিয়ে চাতক পাখির মতো আপনার জীবনে যে দাঁড়ায় থাকতে পারে সেই আসছে রে ভাই। রাশা আসছে? রাশা? না না না, এই নাম তো বলে নাই। নাম তো বলছে মেঘা। মেঘা এখানে? আমি আবার কি করলাম? আমার সাথে তো রাগ কিসের? কি করলাম মানে? তুমি চাইলে আম্মুকে বলে আমার শাস্তিটা আটকাইতে পারতা, কিন্তু তুমি তা করো নাই। যাও, তোমার সাথে কোনো কথা নাই আমার। দেখ, মেজো মামিকে এত রাগ করতে এর আগে আমিও কখনো দেখি নাই। আর মেজো মামিকে একটু মাথাটা ঠান্ডা হতে দে, আমি তাহলে সব বুঝাই বলবো। তাছাড়া মেজো মামা তো আছেই মেজো মামিকে ম্যানেজ দেওয়ার জন্য। তুই জাস্ট একটু ওয়েট কর ভাই, দেখবি সব ফিক্স হয়ে যাবে ঈদের আগে। ঈদ পর্যন্ত কি আমি বাড়িতে বসে জেল খাটবো? আচ্ছা রাশাপু, তুমি বলে এত বড় ছেলেকে কেউ বাড়িতে এভাবে আটকায় রাখে? আমার সব ফ্রেন্ডরা কিনা ঘুরবে আর আমি কিনা বাড়িতে পিজ্জা বলে আসামের মতো বন্দী হয়ে থাকবো। শোন, কোনো ডিসেন্ট ছেলে বাড়ির কাউকে না জানায় সারা রাত বাড়ির বাইরেও থাকে না। আচ্ছা, আমার কি বয়স হয় না অ্যাডভেঞ্চার করার? এই বয়সে অ্যাডভেঞ্চার করাটা কি কোনো ক্রাইম? অ্যাডভেঞ্চার করবি কর, কিন্তু মামা মামিকে অ্যাটলিস্ট জানায় করবি তো। কি করতো? একটু বকাই দিত না হয়, বাট অ্যাটলিস্ট তারা রিল্যাক্সে থাকতো। আর দেখ, তুই যা যা করছোস তার জন্য কিন্তু তুই অনেক শাস্তি কম পাইছোস। বাড়ির বাইরে যাওয়া বন্ধ করছে, তোর খাওয়া দাওয়া বন্ধ করে নাই, স্টুপিড। হোয়াট? ফারদিন গ্রাউন্ডেড? ও মাই গড, তোমাকে সত্যি বাসায় আটকে রাখতেছে? দিস ইজ দ্য বেস্ট নিউজ অফ দ্য ইয়ার। আই এম সো হ্যাপি। রাশাপু, ওরে আমার চোখের সামনে থেকে যাইতে বলো। ও কিন্তু বাড়িতে একমাত্র আমার থেকে ছোট, সুতরাং এমন মারা মারবো যে একটা মাইরও নিচে পড়বে না। ও মাই গড, লুক এট দ্যাট। সিরিয়াসলি ফারদিন, তুমি এখন বাসায় অফিসিয়ালি হাউস অ্যারেস্ট। কি আর করবা তুমি? ডোন্ট বি স্যাড ব্রো। বাই দ্য ওয়ে, আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট অ্যামেজিং। আমি বরং ব্যাকইয়ার্ডে গিয়ে চিল করে আসি, হ্যাঁ? আর তোমার কাছে সাজেশন থাকবে, তুমি বাসায় বসে প্রিজন ডায়েরি লেখো। গুড লাক। নিনা, একদম লেগ পুল করবি না। আরে তুই না বড় ওর থেকে। খালি নাহিয়ান ভাইয়াকে একবার আসতে দাও না।
আমাদের টিমটা যখন হবে তখন দেখবো তোমরা কত ফাইট করো। নাহি নাহি আসবে? ও তোমাকে বলছে ও আসবে? কখন বলছে? কোথায় বলছে? কবে আসবে? ফারদিন, নাহিয়ান কি তোর সাথে যোগাযোগ করছে? ও কি সত্যি ফিরে আসতেছে? না না, মানে ও আসলে তো আমার পক্ষে নিবে, তাই না? হ্যালো নাহিয়ান। এই দুপুরবেলা অফিসের সামনে কি করতেছো? তুমি 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 এখানে কেন আসছো? তুমি আসছো যখন আমাকে আমাকে ইনফর্ম করতে পারতা। সারপ্রাইজ? স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে কি আর সারপ্রাইজ দেওয়া হতো? তুমি তো ব্রেকফাস্ট না করে চলে আসছো নাহিয়ান। এত হার্ড ওয়ার্ক করো, লাঞ্চ না করলে এনার্জি পাবা? আমি তোমার ফেভারিট খাবার রান্না করে নিয়ে আসছি। তুমি কোন ফ্লোরে আছো? কোথায় আসবো আমি? তুমি 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 কেন আসবা? তোমার অফিসে আসা যাবে না, কোনো প্রবলেম? প্রবলেম প্রবলেম না, অ্যাকচুয়ালি আমি আমি অনেক মানে ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে আছি, আর বড় একটা প্রেজেন্টেশন দিতে হবে, সো আই বিজি। প্লিজ মেঘা, তুমি এখন চলে যাও। আমি আমি তোমার সাথে দেখা করতে পারবো না। চলে যাব মানে? তুমি 1 মিনিটের জন্য নিচে আসো, আমি খাবারটা দিয়ে চলে যাব। আচ্ছা, আমি না হয় তাহলে রিসেপশনে খাবারটা দিয়ে যাই, তোমার কাজ শেষ হলে ওইখান থেকে নিয়ে যেও। মেঘা, তুমি কেন বুঝতেছো না? এখানে অনেক রেস্ট্রিকশন আছে, আমি পারবো না। তুমি তুমি প্লিজ চলে যাও। আমি সব বুঝতে পারতেছি নাহিয়ান। আমি খাবার নিয়ে আসছি দেখে তুমি তোমার কলিগদের সামনে লজ্জা পাইতেছো, তাই না? তোমার ওই কর্পোরেট কালচারের কাছে আমার ভালোবাসা বেমানান লাগতেছে, কিন্তু আমি খাবার না দিয়ে যাব না। তুমি যদি নিচে না আসো, আমি কিন্তু উপরে উঠে আসবো। ওকে ওকে ফাইন, তুমি তুমি যেখানে আছো ওইখানেই দাঁড়াও। আমি 2 মিনিটের মধ্যে আসতেছি, ওয়েট। কিছু বলতেছো না কেন ফারদিন? বলো, নাহির সাথে কি তোমার সত্যি কথা হইছে? ফারদিন, সত্যি করে বল, নাহিয়ানের সাথে কি তোর কোনোভাবে দেখা হয়েছে? উফ, ওর সাথে আমার কিভাবে দেখা হবে? আমি কি ওর ব্যাপারে কিছু জানি নাকি? তোমরা না শুধু শুধু আমার উপর শার্লক হইতেছো। আমি নাহিকে অনেক মিস করতেছি। ও কিভাবে পারতেছে আমাকে ভুলে থাকতে? একটাবার কলও করে না। আচ্ছা, ও কি জানে না ওকে ছাড়া আমার কত খারাপ লাগে? আরে নিনা, সামনে ঈদ না, নাহিয়ান ভাই কি এত খারাপ যে নাহিয়ান ভাই ঈদেও বাড়িতে আসবে না? তাই তো আমি জাস্ট গেস করে বলছি, বড় ভাই তো অবশ্যই বাড়িতে আসবে। নাহিকে ছাড়া আমি ঈদ একদম এনজয় করব না। ইনফ্যাক্ট এই ঈদে কোনো নতুন জামাও পরবে না নিনা। নিনা, নিনা, এই নিনা দাঁড়া। ফারদিন, তুই কি নাহিয়ানের ব্যাপারে সত্যি কিছু জানিস না? আমার কেন জানি মনে হইতেছে তুই কোনো একটা সত্য আমাদের কাছ থেকে হাইড করতেছিস। উফ, রাশা আপু যাও তো এখান থেকে। এমনিতে আম্মুর মিলিটারি আইনের কারণে আমার মাথা হ্যাং হয়ে আছে, তার উপরে তোমার যত সব প্রশ্ন। এখন যাও, গিয়ে দেখো নিনা কি করে।
বন্ধ রাখ ফারদিন, পেট থেকে কথা বের করলে সব দিক দিয়ে ধরা খাবি। আচ্ছা, নাহিয়ান ভাইয়া যদি এবার ঈদে সত্যি সত্যি বাড়ি আসে তাইলে কেমন হয়? এমনিতেও ঈদের আনন্দে বাড়ির সবাই নাহিয়ান ভাইয়াকে মাফ করে দিবে। চোসায় ব্যাপারটা। নাহিয়ান ভাইয়াকে তো এবার ঈদে আসতেই হবে। দিস ইজ ক্রেজি মেঘা। তুমি এখানে কেন আসছো এই রোদের মধ্যে? এই পাগলামির মানে কি? খাবারটা ধরো, খেয়ে বলবা কেমন হয়েছে। ওকে, আমি লাঞ্চ ব্রেকে খেয়ে নিব, নো ওয়ারিস। তুমি এখন যাও, এত গরমের মধ্যে থাকতে হবে না। তোমার টিউশনি আছে না? না, আজকে টিউশনে ক্যান্সেল। আর এত গরম। আচ্ছা শোনো না, তোমার অফিসের ভিতরে গিয়ে বসি, মানে এসিতে একটু ঠান্ডা হয়ে তারপর বের হই। না না না, ভিতরে যাওয়া যাবে না। কেন? অ্যাকচুয়ালি মাত্র জয়েন করছি না, এখন যদি কোনো গেস্ট নিয়ে ভিতরে যাই একটু অকওয়ার্ড লাগে না, এই জন্য। হ্যাঁ তাই তো, আমি আসলে বুঝতে পারি নাই, আমারই ভুল, সরি। আচ্ছা ইটস ওকে, তুমি এখন বাসে যাও, আমি কাজ শেষ করে চলে আসবো। আজকে আমার বাসায় ফেরার প্ল্যান নাই। তোমার অফিস শেষ হওয়া পর্যন্ত আমি তোমার জন্য বাইরে ওয়েট করব। তারপর তোমাকে নিয়ে একটা ইম্পর্টেন্ট কাজে যেতে হবে। আমার অফিস শেষ হতে তো অনেক দেরি হবে, এতক্ষণ কই থাকবা তুমি? আরে আমি একটা ব্যবস্থা করে নিব, তুমি চিন্তা করো না। তুমি যাও, তোমার কাজ শেষ করো, আমি তোমার জন্য ওয়েট করতেছি। এই এদিকে আসো তো, এদিকে আসো। তোমাকে মনে হয় ডাকতেছে, যাও। কি নাম জানো তোমার? নাহিয়ান। ও হ্যাঁ হ্যাঁ, নাহিয়ান নাহিয়ান। শোনো, ওই দোকানটা থেকে আমার জন্যে এক প্যাকেট সিগারেট নিয়ে আসবা। আমার গাড়িটা আসার আগেই নিয়ে এসো কিন্তু। হ্যাঁ, নাও ধরো, চেঞ্জটা তুমি রেখে দিবা, এটা তোমার টিপস। মেঘা তুমি একটু থাকো, আমি এখনই আসতেছি। 1 মিনিট নাই, তুমি ওনার জিনিস কেন এনে দিবা? আর তুমি ওনার কাছ থেকে কেন টিপস নিবা? স্ট্রেঞ্জ, হোয়াট ইজ দিস? মেঘা বাদ দাও না, উনি আমাদের বসের গেস্ট। বসের গেস্ট তো কি হয়েছে? এই যে আপনি আপনি ওকে দিয়ে সিগারেট আনতে পাঠালেন কেন? ওর কাজ কি আপনার সিগারেট এনে দেয়া? কি কথা বলতেছেন না কেন? উত্তর দেন। মেঘা প্লিজ প্লিজ তুমি চুপ করো। হুই সি? ওর এত বড় সাহস কি করে হয় আমার মুখের উপরে কথা বলে? স্যার আমি এক্সট্রিমলি সরি স্যার, স্যার আমার কথা কিছু মনে করবেন না প্লিজ স্যার। এই যে আপনি আমার সাথে কথা বলেন, ওইদিকে কি মানে? ও অফিসে নতুন জয়েন করছে বলে যা খুশি তাই করাবেন? হ্যাঁ, আর ভদ্র পেয়ে ওকে দিয়ে সিগারেট আনাবেন? মেঘা মেঘা তুমি কি করতেছো? প্লিজ প্লিজ থামো, উনি আমাদের অফিসের গেস্ট। কেন থামবো না? হ্যাঁ, উনি যদি তোমাদের অফিসের কেউ হইতো না, আমি এখনই ভেতরে গিয়ে ওনার নামে কমপ্লেন করতাম। মেঘা প্লিজ প্লিজ তুমি আর একটা কথা বলবো না, প্লিজ থামো। এই সমস্ত লোকের জন্য আমাদের জেনারেশন বিয়াদব টাইটেল পায়। আপনাদের সাথে ম্যানার দেখাবো কেমনে আমরা? আপনারা নিজেরা ম্যানার জানেন? আসছে সিগারেট কেনাইতে। অলরাইট, যা বলার আমি তোমার বসকে বলবো, তারপর দেখি তোমার চাকরিটা কদিন থাকে। স্যার স্যার প্লিজ স্যার, আমার কথা শুনে আমি এক্সট্রিমলি সরি স্যার। স্যার ওর কথা কিছু মনে করবেন না প্লিজ স্যার। শাট আপ! তুমি আর একটা কথাও বলবে না। আই সি। মেঘা তুমি কি করলে এটা? তুমি জানো উনি কে? তোমার কোনো আইডিয়া আছে উনি কে? উনি আমাদের বসের স্পেশাল গেস্ট। মেঘা স্পেশাল গেস্ট তো কি হয়েছে নাহিয়ান? মানে তাই বলে তোমাকে দিয়ে যা খুশি তাই করাবে? সিগারেট আনতে পাঠাবে? এই নাহিয়ান, তুমি কি এই অফিসের পিয়ন? মানে পিয়নের কাজ করতে আসছো এখানে? লুবনা, লুবনা, আরে কোথায় গেলে?
দেরি হয়ে গেল। এই লুবনা, কি ব্যাপার, তুমি অফিসে বেরোবে কখন? ড্রপ করে যেতে হবে তোমাকে? আমার অফিসে তো আজকে থেকে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। আমার যে কি আনন্দ লাগছে, মানে এবার মনে হচ্ছে আর কোনো চিন্তা নেই। ওরে বাবা, ঈদের ছুটি তাতেই এত আনন্দ? না, আনন্দটা ছুটির জন্য না সাফায়েত। তাহলে এবার তুমি নিজেই নাহিয়ানের খোঁজ শুরু করছো, আমার আনন্দ হবে না? আমি জানতাম তুমি উপরে উপরে যতই নিজেকে শক্ত ভাব দেখাও না কেন, ভেতরে ঠিকই তোমার ছেলের জন্য কষ্ট হয়। এবার এবার নাহিয়ান ঠিক ঠিক চলে আসবে, দেখো। আর নাহিয়ানের তো সমস্ত রাগ অভিমান সব তোমার উপর, তুমি সামনে গিয়ে দাঁড়ালেই ওর সব অভিমান চলে যাবে। আচ্ছা, তুমি নাহিয়ানকে কোথায় খুঁজতে যাচ্ছ? ইয়ে হয়েছে কি লুবনা, আমি নাহিয়ানকে খুঁজতে যাচ্ছি না, আমি হাটে যাচ্ছি গরু কিনতে। ঈদ তো একদম চলে এলো, গরু কিনতে হবে, তাই না? তুমি গরু কিনতে যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা তুমি বলো তো, আমি আর শওকত কত বছর একসঙ্গে হাটে যাই না গরু কিনতে? না না না, এ বছর এই আনন্দটা মিস করা যাবেই না। এবার যেহেতু সবাই একসঙ্গে ঈদ করছি, একটা বড় সড়ো গরু কিনবো। আচ্ছা তোমার কোনো কালার চয়েস আছে নাকি? ওই যে তোমরা কি একটা কথা বলো না, সিম্পলের মধ্যে গর্জিয়াস কোনো কালার? হ্যাঁ আছে। আমার ছেলেটা আমার আমার সাথে নেই সাফায়েত। ও ও কোথায় খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে আমরা কিছুই জানি না। আর তুমি আছো ঈদের আনন্দ নিয়ে, গরু কেনা নিয়ে প্ল্যান করছো? না, ঈদ তো আর আমাদের জন্য অপেক্ষা করবে না। আমি যখন তোমাকে কথা দিয়েছি আমি নাহিয়ানকে খুঁজে বের করব, তখন আমি সেটা করবই। আগে ঈদটা ভালো ভালো শেষ হতে দাও। হ্যাঁ, তুমি জানো এই কোরবানি দেওয়াটা আমাদের জন্য ওয়াজিব। এটা যেমন ধর্মীয় দায়িত্ব, পাশাপাশি সামাজিক দায়িত্ব। আচ্ছা আমরা যদি মাংসগুলো ঠিকঠাক মতো বন্টন করতে পারি, তাহলে কত গরিব মানুষের মুখে হাসি ফুটবে, সেটা তোমার ধারণা আছে? আর আমার হাসির কি হবে? তুমি সব দায়িত্বই পালন করবে, শুধু বাবার দায়িত্বটা এড়িয়ে যাবে? না, তুমি না দিন দিন বেশি সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছ। তুমি যাকে নিয়ে এত চিন্তা করছো, তার কি একবারও মনে হয়েছে আর কারোর সাথে না হোক তার মমের সঙ্গে একবার ফোন করে কথা বলি? হ্যাঁ, সে তো নিজের মতো করে ভালোই আছে, বেশ আছে, সে কারণেই কোনো খোঁজ নিচ্ছে না। ভেবেছিলাম তুমি বদলে গেছো। নো, তুমি একদমই বদলাওনি। তুমি যেমনটা ছিলে ঠিক তেমনটাই আছো। সেলফিশ, মেল ইগোতে ভরপুর একটা মানুষ তুমি। লুবনা, তোমার সব সাইকোলজিক্যাল কথাবার্তা একটু বাদ দাও না। হ্যাঁ, একটা ভালো কাজে যাচ্ছি, একটু হাসি মুখে বিদায় দেবে। উফ, কতদিন পর হাটে যাব। হ্যাঁ, মাঠ ভরা গরু দেখবো, ছাগল দেখবো। ওফ, হাটে গিয়ে গরু ছাগল দেখার যে কি মজা, সেটা তোমরা কি বুঝবে বলো? খামা খাই টা 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 টা। আমি সরি নাহিয়ান, লোকটার উপর মেজাজ কন্ট্রোল করতে পারি নাই। আসলে উনি এমনভাবে তোমাকে অর্ডার করতেছিল যেন তুমি, কিন্তু তুমি এত চিন্তা করতেছো কেন? তুমি ভেতরে গিয়ে তোমার বসকে সব ক্লিয়ারলি বলো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। হেই, তোমার এত কথা বলতে কে বলছে? এত কথা বলছিলে কেন তুমি? একে তো না জানি অফিসে চলে আসছো, তার মধ্যে এত বড় একটা সিন ক্রিয়েট করছো। আমার 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 জবটা, আমার ক্যারিয়ারটা তো রিস্কের মুখে ফেলে দিছো তুমি। নাহিয়ান, আমি সরি। কিসের সরি? হ্যাঁ, কিসের সরি? আমি কত স্ট্রাগল করে এই জবটা ম্যানেজ করছি, তোমার কোনো আইডিয়া আছে? দেখা, আমার জবটা যদি চলে যায়, আমি সব কিছু কেমনে ম্যানেজ করবো? কি খাবো, কই যাব? তোমার কোনো আইডিয়া আছে? বুঝলাম না, সামান্য একটু তর্কের জন্য তোমার চাকরি চলে যাবে? আজব। ওই লোকটা তার নিজের ফুড ফরমাস খাটে তোমাকে যাইতে বললো, আর তুমিও জিহুজুর করতে করতে যাইতেছিলা। কেন নাহিয়ান, তোমার কি সেলফ রেসপেক্ট নাই? ওয়েট,
ফুট ফরমাস, হোয়াটস দ্যাট? আরে এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? মানে কি এটার? ও গড নাহিয়ান, তোমাকে বাংলা বোঝাতে গিয়ে আর ইংলিশের সাবটাইটেল দিতে দিতে আমার ঝগড়া করার মুড একদম ডাউন হয়ে গেছে। শোনো, চাকরি গেলে যাক, কিন্তু তুমি কারো কাছে মাথা নত করবে না নাহিয়ান। যে ছেলে তার পরিবারের কাছে মাথা নত করে না, সে বাইরের মানুষের কাছে কেন মাথা নত করবে? মেঘা, আমার অনেক রেসপন্সিবিলিটি আছে, আমার কাঁধে অনেক দায়িত্ব। রিয়েলিটি আর আইডিয়াল এক না, এটা তুমি বুঝেও কেন বুঝতেছো না মেঘা? প্লিজ মেঘা, যা করছো, এখন বাকিটা আমাকে আমার মতো সামলাইতে দাও। তো প্লিজ মেঘা, এখন বাসায় যাও, প্লিজ গো হোম। ঠিক আছে, আমি চলে যাইতেছি, কিন্তু একটা কথা মাথায় রাখবা নাহিয়ান, এই দেশের মানুষ শক্তের ভক্ত আর নরমের জন্য। তুমি নিজেকে যত দুর্বল দেখাবা, মানুষ তোমাকে মিসইউজ করবে। তোমার এই ভদ্রতা কেউ দাম দিবে না। এই দেশটা আমারও মেঘা, আমি বুঝে গেছি এই দেশে কিভাবে স্ট্রাগল করতে হয়, কিভাবে সার্ভাইভ করতে হবে। এতদিনই ঠিক ভালোভাবে বুঝে গেছি, আমি আমারটা ম্যানেজ করে নিতে পারবো। না না, ফর গডস সেক মেঘা, প্লিজ তুমি এখন যাও। নাহিয়ান, সময় মতো লাঞ্চটা করে নিও, আর বসের সাথে কি হলো আমাকে একটু জানানো। হ্যাঁ, আমি ওয়েট করবো। শওকত, শুভ্র, কিরে হাটে যাবি কখন তোরা? এই শওকত, শুভ্র, রেডি হয়েছিস তুই? আশ্চর্য তো, কিরে এই অবস্থা কেন? হাটে যাবি না গরু কিনতে, নাকি আজ গরু কেনার ইচ্ছা নেই? এই অবস্থায় যেতে চাস? প্ল্যানটা কি তোর? বড় ভাইয়া, হাটের কথা বাদ দাও তো, একবার হার্টের কথাও তো ভাববে, তাই না? মানে হচ্ছে যে তুমি যে এই বয়সে উত্তেজিত হয়ে যাচ্ছ, তাতে তোমার হার্ট কিন্তু জবাব দিয়ে দেবে। আসো বসো। তার মানে কি? আমার কথা শোনো, যে পরিমাণ রৌদ্র, যে পরিমাণ গরম, এই অবস্থায় আমাদের কারো হাটে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। আর তার মধ্যে তো ওই যে দালালের খপ্পরের একটা ব্যাপার তো রয়েই গেছে। তার মানে তুই গরু কিনতে হাটে যেতে চাচ্ছিস না? তাহলে গরুটা কি আকাশ থেকে পড়বে রে ছাগল? বসো। আকাশ থেকে পড়বে না, দেরি হয়ে যাচ্ছে তো। অনলাইন থেকে পড়বে। হ্যাঁ বড় ভাইয়া, আমি কয়েকটা ওয়েবসাইট, তারপরে ফেসবুক গ্রুপ ঘাটাঘাটি করে 4-5টা গরু আমি সিলেক্ট করে রেখেছি। এই দেখো, ছবি ভিডিও দেওয়া আছে, দেখো। আরে দেখো না বড় ভাইয়া, এই দেখো, এই যে দাঁত, তারপরে ওজন, তারপরে দেখছো চামড়ার রং একেবারে স্পষ্ট করে দেওয়া আছে। বড় ভাইয়া, হোম ডেলিভারি দিয়ে যাবে, আমাদের কোনো হ্যাসেলই নিতে হবে না। এই দেখো, যে লাল গরুটা দেখো। দূর, হাটে গিয়ে গরু দেখার যে আনন্দ, আর গরুর ব্যাপারীর সঙ্গে দরদাম নিয়ে কষাকষি, এটার যে মজা, সেটা তুই মোবাইলের স্ক্রিনে পাবি। আরে গরুর পিঠে হাত না দিলে তো তৃপ্তিটাই পাওয়া যায় না। বড় ভাইয়া, আগে আমরা অনলাইনে দেখি, যদি পছন্দ না হয় তাহলে আমরা যে হাটে ঘুরে আসবো। আর তাছাড়া হাটে গিয়ে গরু কেনার আনন্দ তো তখনই পাওয়া যেত যখন আমাদের ছেলেরা আমাদের সাথে থাকতো। ফারদিনটারও এই বিষয়ে কোনো আগ্রহ দেখছি না, আর নাহিয়ানটা তো নেই। বড় ভাইয়া, মন খারাপ করো না। আচ্ছা শোনো, আমরা 2 ভাই মিলে গরু দেখি, যদি পছন্দ না হয় তাহলে বিকালে তো একটু রোদ পড়বে, তখন আমরা যে হাটে ডুবে আসবো, কোনো সমস্যা নেই। ও বড় ভাইয়া, খুশি তো এবার? দেখা সিলেক্ট করেছি। একটু টেস্ট করো। মা, অসাধারণ হয়েছে।
আপনার সুপে যে জাদু আছে এটা যে সবাই কেন বলে এটা আবার বুঝতে পারলাম। এখন তুমি এক কাজ করো, বাটি দাও তাড়াতাড়ি, গরম গরম নিয়ে যাও। জি মা। বাটি দাও একটা, চামচ দাও, জেসমিনের কাছে নিয়ে যাও। নিভা দিলাম আমি। ব্যাস। চামচটা সরাও। দেখতে কি সুন্দর লাগছে। এই না, গরম গরম খাইয়ে দিয়ে আসো। জি মা, আমি নিজে দাঁড়িয়ে থেকে পুরো স্যুপটা খাইয়ে তারপর আসবো, আপনি একদম চিন্তা করবেন না। তার আর দরকার হবে না মেজবউ, আমার মেয়েকে তো আমি চিনি। আমার সঙ্গে একটু অভিমান করে আছে হয়তো, কিন্তু আমার এই স্যুপের স্বাদ ও এখনো ভুলতে পারেনি হয়তো। দেখবে ও বাটিটা একবার চেটে পুটে খাবে। যা দেরি করো, নিয়ে যাও, ঠান্ডা হয়ে যাবে। মা, আপনি জেসমিনকে এখনো ঠিক আগের মতোই চেনেন? মা কি কখনো সন্তানকে ভুলে যেতে পারে, নাকি সন্তান কখনো মায়ের কাছে অচেনা হয়ে যায়? জেসমিন তো এখন অনেক বড় হয়েছে, মা হয়েছে, কিন্তু আমার কাছে তো এখন সেই ছোট্ট জিদি মেয়েটাই রয়েছে। যাও তো যাও, দেরি করো না, ঠান্ডা হয়ে গেলে তো আগে খেতে চাইতো না, এখনো হয়তো। জি মা, যাচ্ছি। কিন্তু মা, আপনি কি জানেন আপনি এই পৃথিবীর শ্রেষ্ঠ মা? না না না, আরে এটা তো রঙই ভালো না তোর। এটা এটা কি ব্যাপার, তোমরা দুইজন মিলে কি কোরবানির গরু দেখতেছো নাকি? এই রাশা, এদিকে 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 বস বস। তোর বড় মামা সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস গরু খুঁজতেছে, দেখ তো খুঁজে পাস কিনা। না 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 রে, খোঁজার দরকার নেই। এইভাবে গরু কেনা যায় নাকি? গরুর শিং ধরে তো বুঝতে হবে যে গরুটা কেমন তেজি, তাই না? না, আমি হাটেই যাবো, তুই যাবি কিনা বল। মেজো মামি, শোনো, তুমি ঠান্ডা হও, বুঝো, এই দেখো। এইটা কি মামামের জন্য? হ্যাঁ, মা নিজ হাতে বানিয়ে দিল। আচ্ছা, এটা আমি নিয়ে যাই না? মানে নানু নিজ হাতে এটা বানাইছে, শোনার পর মামামের রিয়াকশনটা কি সেটা একটু দেখতে চাচ্ছিলাম প্লিজ। ঠিক আছে নে, কিন্তু সাবধানে। আরেকটা কথা, যেন পুরোটা শেষ করে সেটা খেয়াল রাখিস। হ্যাঁ, ঠিক আছে। তুমি ঠান্ডা মাথা একটু দেখো। ঠান্ডা মাথার কিছু নেই, এইভাবে গরু কেনা যায় না। আমি হাটে যাবো গরু কিনতে, তুই যাবি আমার সঙ্গে? না গেলেও কোনো অসুবিধা নেই, আমি শুভ্রকে নিয়ে যাবো। এই শুভ্র, শুভ্র, আরে কখন থেকে ডাকছি গরুটাকে, কোনো সাড়া শব্দ নেই। আরে আয়, হাটে যাবো তোকে নিয়ে, ভয় নেই, তোকে হাটে ছেড়ে দিয়ে আসবো না। শুভ্র। বড় ভাই, হ্যাঁ। শুভ্র বাসায় নেই। আমি সকালবেলা নাস্তা করার জন্য ডাকতে গিয়েছিলাম, গিয়ে দেখি রুমে নেই। আশ্চর্য, কার কোনো দায়িত্ব নেই বাড়িতে? বড় ভাইয়া, তুমি লাইভে গরু ওয়েটটাও দেখতে পাচ্ছ, তুমি শুধু শুধু কেন হাটে যেতে চাচ্ছ? বড় ভাই, তুমি মডার্ন হবে কবে? আমার মডার্ন হবার দরকার নেই, মডার্ন তোরাই হ। আমি আজ হাটে যাবই গরু কিনতে। তোকে শেষবারের মতো বলছি, তুই যাবি আমার সঙ্গে? আচ্ছা, বড় ভাই যখন বলছে যাও না। ঠিক আছে বড় ভাই, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি কাপড়টা চেঞ্জ করে আসছি। যা। বিপাশায় কাজ করবে, তুমি একটু ফারদিনকে তৈরি হতে বলো না, ওকে আমরা হাটে নিয়ে যাই। মানে নাহিয়ান নেই বলে ও নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিচ্ছে, এটা ঠিক হচ্ছে না। ছোটদেরও তো হাটে যাওয়া, গরু কেনা, কোরবানি দেয়া, এসব কিছু শিখতে হবে, তাই না? আমি একটু ব্যাক রেডি আছি, তুমি কি রেডি হয়ে আসতে বলো। জি বড় ভাই। দেখছি আমি বিষয়টা। এই, কে ছিল তোমার সাথে? হ্যাঁ, যে আমার অনারেবল গেস্টকে অপমান করার সাহস পায়? স্যার, স্যার আমার একটা ফ্রেন্ড ছিল, ও আসলে বুঝতে পারেনি যে স্যার আপনার স্পেশাল গেস্ট। বুঝতে পারনি মানে? হোয়াট দ্য হেল! কাল থেকে এই অফিসের ঈদের ছুটি শুরু হবে, আর তোমার জন্য চিরকালের জন্য ছুটি। ইউ আর ফায়ার্ড।
দেখছি আমি বিষয়টা। এই কে ছিল তোমার সাথে, হ্যাঁ? যে আমার অনারেবল গেস্টকে অপমান করার সাহস পায়? স্যার স্যার আমার একটা ফ্রেন্ড ছিল, ও আসলে বুঝতে পারেনি যে স্যার আপনার স্পেশাল গেস্ট। বুঝতে পারনি মানে? হোয়াট দ্য হেল! কাল থেকে এই অফিসের ঈদের ছুটি শুরু হবে, আর তোমার জন্য চিরকালের জন্য ছুটি। ইউ আর ফায়ার্ড। এই অফিসে তোমার আর কোনো কাজের দরকার নেই। যাও, এক্ষুনি বেরিয়ে যাও। গেট আউট। স্যার স্যার এই জবটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট স্যার আপনি খুব ভালো করে জানেন। স্যার আপনি যা বলবেন আমি তাই করবো স্যার। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার, এক্ষুনি সরি বলতেছি স্যার। স্যার 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 আমি সরি স্যার, আমাকে মাফ করে দেন। আমার অনারেবল গেস্টকে অপমান করার সময় তো তুমি ছোট করে অপমান করনি, এখন মাপ চাওয়ার সময় কেন এখন ছোট করে মাপ চাচ্ছ? আমি আমি কিভাবে মাপ চাইবো স্যার বলে দেন, আমি সেইভাবেই মাপ চাইবো স্যার। আমার ক্লায়েন্টের সামনে হাঁটু করে বসে হাত জোর করে মাপ চাইতে হবে তোমাকে। স্যার সরি, প্লিজ স্যার আমায় মাফ করে দিন। আরে হাবিব সাহেব, আমার জুতোটা তো ভিজে গেল। এই মোছো তো, মুছে দাও। জি কি হলো? মোছো, তাহলে তোমাকে আমি মাফ করে দেব। আর তোমার বসকেও আমি রিকোয়েস্ট করব যাতে তোমাকে মাফ করে দেয়, চাকরি থেকে ফায়ার না করে, ঠিক আছে? আপনি যে ভালো মনে করেন। কি হলো মোছো? ঠিক আছে, আমি চলে যাইতেছি, কিন্তু একটা কথা মাথায় রাখবা নাহিয়ান, এই দেশের মানুষ শক্তের ভক্ত আর নরমের জম। তুমি নিজেকে যত দুর্বল দেখাবা, মানুষ তোমাকে মিস ইউজ করবে। তোমার এই ভদ্রতা কেউ দাম দিবে না। শোনো, মুখে বড় বড় অনেক কথা বলা যায়, কিন্তু কাজের বেলায় ঠন ঠন। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম তুমি পারবে না, কারণ তোমাদের পুরো জেনারেশনটাই এরকম। ইগো ছাড়া তোমাদের মধ্যে আর কিচ্ছু নেই। যত সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তো ভিডিওতে বেশ সুন্দর লাগছে। তোমার তো খুব ফটোজেনিক চেহারা। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এবারের মতো তোমাকে মাফ করে দিলাম। হাবিব সাহেব, আসি তাহলে। আশা করি নেক্সট ভিজিটে আপনার এই পিয়নকে আবার আপনার অফিসে দেখতে পাবো। কে জানে, তখনও যদি আমার জুতায় পানি পড়ে যায়, তাহলে কাউকে না কাউকে তো বুঝতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। দেখা হবে ইনশাআল্লাহ।
এবার তাহলে নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছো? এবার চোখের সামনে থেকে দূর হও। গেট লস্ট। মাম্মাম কেমন হয়েছে? তুমি এভাবে পাহারাদার মতো দাঁড়িয়ে আছো কেন? আমি কারোর সামনে খেতে পারি না, জানো না? আচ্ছা আমি চলে যাইতেছি। যাওয়ার আগে একটা কথা শুনতে চাই, স্যুপটা খেতে তোমার কেমন লাগছে মাম্মাম? পৃথিবীর সেরা রান্না এটা। এর স্বাদের কাছে দুনিয়ার সব বিলাসিতা তুচ্ছ। আচ্ছা মাম্মাম, আজকে কিন্তু ইমতিয়াজ আঙ্কেল তোমাকে লং ড্রাইভে নিয়ে যাওয়ার কথা বলছিল, তোমার মনে আছে? এই ব্যাপারে তো আমি তোমাকে আগেই নিষেধ করেছিলাম রাশা, যে তুমি এসব নিয়ে আমার সামনে কোনো কথা বলবে না। সরি মাম্মাম, প্লিজ রাগ করো না, আমি তো জাস্ট তোমাকে মনে করাই দিচ্ছিলাম। তুমি কোন শাড়িটা পরবা? আমি কিন্তু সেই কালারটার কথাই বলছি যেটা তোমাকে সবচেয়ে বেশি মানায়। এত বেলা হয়ে গেল, হাটে যাবোটা কখন? এরপরে গেলে তো হাটে পা রাখার জায়গায় পাওয়া যাবে না। আশ্চর্য, এরা সবাই করছেটা কি বাসায়? বড়াবু, আমাকে ডাকছো? এই কিরে, তোদের সবাইকে এরকম ডেকে ডেকে আনতে হচ্ছে কেন? হাটে যাবি কখন গরু কিনতে? গরু মানে গরুর হাটে যাব আমি? হ্যাঁ তুই। আরে তোদের এই বয়সে কত আনন্দ উত্তেজনা নিয়ে গরুর হাটে যেতাম জানিস? ব্যাপারে ছিল সে সময়। এই তাড়াতাড়ি চল। বড় আবু, আমার নাম বুঝছো, মানে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো খুব ভয় লাগে। আমি অলওয়েজ এদের সাথে একটা ডিস্টেন্স মেনটেন করে চলি। আমি যাইতে পারবো না গরুর হাট। আশ্চর্য, তুই একটা বডি বিল্ডিং করা ছেলে, একটা নিরীহ প্রাণীকে ভয় পেলে হয়? চল, আজ তোর সমস্ত ভয় আমি কাটিয়ে দেব। দেখবি তুই নিজেই গরুর দড়ি ধরে হাঁটিয়ে হাঁটিয়ে বাড়িতে নিয়ে এসেছিস। কি ইম্পসিবল? বড় ভাইয়া চলো, এমনিতে একটু দেরি হয়ে গেল। চল চল। আবু, তুমি প্লিজ বড় আবুকে বুঝাই বলো না, আমি গরুর হাটে যাইতে পারবো না। গরু দেখলে আমি সেন্সলেস হয়ে পড়ে যাবো। পরে উল্টা দেখা যাইতেছে গরুকে বলা লাগবে যে আমার যেন পিঠে করে নিয়ে আসে। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন তোরা? চল, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে রে বাবা। চল চল চল। থাক বড় ভাইয়া, তুমি আর আমি যাই, ওকে কোথাও নিতে হবে না। নো, আমি বড়, এসব ব্যাপারে আমার সিদ্ধান্তই ফাইনাল। ঠিক আছে ফারদিন, চল। এ প্রসঙ্গে আমি আর কোনো কথা শুনতে চাই না। চল 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 চল। গরু শুভ্র, ও গরু নিয়ে আসলো কোত্থেকে? বড়াবু, আমার না কেমন যেন একটা ডেজাভু হইতেছে, বুঝছো? ডেজাভু মানে কি? কি শুরু করলি তোরা? না মানে এক্স্যাক্টলি এইরকম একটা সিন আমি মনে হয় আগেও দেখছি। লাইক ছোট ছোট একই ভাবে এরকম একটা গরু নিয়ে আগে আসছিল। এই সবসময় আজে বাজে কথা বলবি না তো। শওকত রে, না এদিকের কাহিনীটা কি এটা বুঝতে পারছি না। কি রে শুভ্র, এসবের মানে কি? এই গরু আসলো কোত্থেকে? মানে বিষয়টা হচ্ছে, কাল রাতে আমি একটা বই পড়ছিলাম, বইতে লেখা ছিল গন্ধরাজ ফুল দিয়ে নাকি মানুষকে খুব সহজে হিপনোটাইজ করা যায়, মানে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় কি।
সেটা নিরীক্ষা করার জন্য খুব ভোরে আমি গন্ধরাজ ফুল খুঁজতে পার্কে গিয়েছিলাম। পার্কে গিয়ে ফুল খুঁজতে খুঁজতে হঠাৎ করে আলতাফ ভাইয়ের সাথে দেখা। অমায়িক একজন মানুষ। তা তোর এই আলতাফ ভাইটা কে? এই তো উনি আলতাফ ভাই, বিশিষ্ট গরু ব্যবসায়ী। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরুর বডি তো অনেক ভালো মনে হচ্ছে, দেখো কেমন জুলু জুলু করে তাকায় আছে ভাই, ছাড়া পাইলে তো মনে হয় সিং দিয়ে একদম। ফারদিন, এই গরু আলতাফ ভাইয়ের মতো নিরীহ। তারা দুজনেই গরুর হাটে ভিড়ের মধ্যে একটা বিপদে পড়ে গিয়েছিল আর কি। ও, বিপদে পড়ে গেছিস, আর সেই বিপদ থেকে তুই তাদের উদ্ধার করেছিস, তাই তো? মানুষ শুধু মানুষের জন্য থাকবে তা তো না, মানুষ গরুর জন্য। একটু সহানুভূতি কি এই গরু পেতে পারে না ও ভাইজান। মানে বিষয়টা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কোরবানির গরু। ও মাই গড, এটা তো ডাইনোসরের মতো লাগতেছে। আচ্ছা আমি বরং ভিতরে যাই, আমি বরং সবাইকে বলি যে আমাদের কোরবানি গরু চলে আসছে। ফারদিন, কি হয়েছে তোর? আরে রাশা আপু বইলো না, ব্যাকইয়ার্ডে কোরবানি গরু চলে আসছে। তুমি প্লিজ সবাইকে জানাই দাও, আর আমাকে প্লিজ এসবের মধ্যে ডাইকো না। গরু নিয়ে আসছে মানে? বড় মামা আর মেজো মামা তো মাত্রই বের হলো হাটে যাওয়ার জন্য। আরে গরু ছোট চাচু নিয়ে আসছে, সেই আরেক কাহিনী, আমি এখন তোমাকে বুঝাইতে পারবো না। আর তুমি না বুঝছো, প্লিজ আমার এসবের মধ্যে টাইনো না। আমার এমনি তো গরু ছাগল হাঁস মুরগি দেখলে অনেক ভয় লাগে। রাশাপু, কি হয়েছে? ফারদিন স্ক্রিম করতেছে কেন? নিনা, তাড়াতাড়ি নিচে আয়, ব্যাকইয়ার্ডে চল। দেখ, আমাদের মানে তোদের কোরবানির গরু কেনা হয়েছে। হোয়াট? গরু ব্যাকইয়ার্ডে? আর ইউ সিরিয়াস? আ কাউ ফর রিয়েল? ওফ, কাউ ফর রিয়েল মানে কি? জীবনে কি গরু দেখোস নাই? আরে দেখছি তো, বাট দ্যাট ওয়াজ অন টিভি, লাইভ তো আর দেখি নাই। হে ফারদিন, চল না যাই, লেটস টেক সেট। আর সত্য, আমি যাবো না ওখানে। ওখানে এমনিতে সবাই আছে, তুই নিজে গিয়ে দেখে আয়। আর এমনিতে গরুর যা শিং দেখলে মনে হয় আমার গুতায় মেরে ফেলবে। রাশাপু, সি ও আমাকে নিয়ে যাচ্ছে না। ফারদিন, চল আমাদের সাথে। না না মানে? তুই আজকে চাইলে আমাদের থেকে দূরে থাকতে পারবি না। তোর একদম গরুর মতো করে বেঁধে দুজন নিয়ে যাবো। ধর, এই রাশাপু ধরবা না প্লিজ। দেখ, ও এমনি নাহিয়ানকে মিস করতেছে। এখন তুই যদি না যাস, ও আপসেট হবে না। প্লিজ ভাই, চল প্লিজ। শোনো, মুখে বড় বড় অনেক কথা বলা যায়, কিন্তু কাজের বেলায় ঠন ঠন। আমি জানতাম তুমি পারবে না, কারণ তোমাদের পুরো জেনারেশনটাই এরকম। ইগো ছাড়া তোমাদের মধ্যে আর কিচ্ছু নেই। হ্যাঁ, তোমাকে তো ভিডিওতে বেশ সুন্দর লাগছে। তোমার তো খুব ফটোজেনিক চেহারা। হ্যাঁ, হ্যালো মেঘা। হ্যালো নাহিয়ান, তুমি ঠিক আছো তো? আমি বাসে আসার পর থেকে এক মুহূর্তে ঠিক মতো বসতে পারতেছি না। আচ্ছা, কোনো ঝামেলা হয় নাই তো? তোমার বসে কিছু তোমাকে বসে, মানে উনি কি ভিতরে গিয়ে কোনো সিক্রেট করছে? কোনো ঝামেলা হয় নাই তো? আরে না, তেমন কিছু হয় নাই। বস এসব কেয়ারই করো না। সত্যি বলতেছো? তোমার ভয়েসটা কেমন যেন শোনাইতেছে নাহিয়ান। প্লিজ সত্যি করে বলো, তোমাকে কি কেউ বকছে, মানে ইনসাল্ট করছে? নাহিয়ান, আমি কিন্তু তোমাকে চিনি। যদি তোমাকে কেউ কিছু বলে থাকে, তুমি একদম অন্যায় সহ্য করবে না। দরকার হয় তুমি জব ছেড়ে দিবা। নিজের সেলফ রেসপেক্ট নিয়ে কখনোই কম্প্রোমাইজ করবে না।
মেঘা বলতেছি তো তেমন কিছু হয় না। আর ওই লোকটা আমাদের পুরোনো ক্লায়েন্ট, সো প্রোটোকল মেনে একটু সরি বলতে হয়েছে, দ্যাটস ইট, আর কিছু না। আর এখন সব কিছু একদম সর্টেড, নর্মাল। যাক, একটা সিম্পল সরিতে যদি সব মিটে যায় তাইলেই ভালো। আচ্ছা, তুমি কি কিছু খাইছো? অ্যাকচুয়ালি অনেক কাজ তো, মাত্র ব্রেক পাইছি, আমি খেয়ে নিব। নরিস, অনেক অনেক কাজ জমে আছে, আমাকেও রাখতে হবে। নরিস, আচ্ছা তাই শুভ্র, তোর কি এই বুদ্ধি শুদ্ধি এগুলো কোনোদিনই হবে না? হ্যাঁ, চেনা নেই জানা নেই, হুট করে একটা অপরিচিত লোকের কাছ থেকে গরু কিনে নিয়ে চলে আসলি, এটা কোনো কথা? পরিচিত কারো কাছে গরু কেনার কথা ছিল বড় ভাই? না তা না, কিন্তু হাটে মনে করো অনেক লোক থাকে, দালাল থাকে, আর শত শত গরুর মাঝখান থেকে বেছে একটা গরু কেনা যায়। আর এই গরুটা সুস্থ কিনা তাই বা কে জানে। আর চোরাই গরু তো হতে পারে না। শোন, যদি চোরাই গরু হয়ে থাকে তাহলে মান ইজ্জত সম্মান কিচ্ছু আর থাকবে না, কিচ্ছু থাকবে না। আমি মানুষ খুব ভালো চিনি বড় ভাই। আমি প্রথমে দেখি বুঝতে পেরেছি আলতাফ ভাই মানুষ হিসেবে একদম খাঁটি। উনি হচ্ছেন একজন বিশিষ্ট। আরে হয়েছে, তুই থাম। তোর চোখে তো সবাই বিশিষ্ট ব্যক্তি, সবাই বিশিষ্ট ব্যবসায়ী। তুই আমাদের মতামত ছাড়া এমন একটা কাজ করলি কিভাবে? অদ্ভুত তো, যখন আমি কিছুই করতাম না তখন তোমরা সবাই আমাকে বলতো অপদার্থ। আর এখন নিজের উদ্যোগে একটা গরু ম্যানেজ করে নিয়ে আসলাম যাতে করে হাটে গিয়ে তোমাদের কাদা রোদ মাখতে না হয়। এখনো কথা শোনাচ্ছ? আচ্ছা তোরা থাম, আমি দেখছি ব্যাপারটা। ভাই সাহেব, বলুন আপনার বৃত্তান্ত শুনি। আপনার গরুর ব্যবসা কেমন চলছে? খামারে কতগুলো গরু আছে আপনার? আমার কোনো খাবার নাই, এই গরু বলতে একটাই। ও গুড, ভেরি গুড। কিরে শুভ্র, একটা মাত্র গরু নিয়ে এসে বিশিষ্ট ব্যবসায়ী? বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী সংখ্যা গণনা করে হয় না। ওয়াও, এটা আমাদের গরু, হাউ কিউট। এটা ছেলে গরু নাকি মেয়ে গরু? এটা ছেলে গরু, ওর বয়স 3.5 বছর, 2টা দাঁত উঠছে কিছুদিন হইল। বড় ভাইয়া, আমার উকিলের চোখ বলছে লোকটার মধ্যে কোনো ভেজাল নেই, আর গরুটাও খারাপ না। শুভ্র যখন কিনেই ফেলেছে থাকুক না, বাচ্চাদের তো দেখছো কত আনন্দ করছে। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে থাকুক। আলতাফ ভাই, অভিনন্দন, আপনার গরু বিক্রি হয়ে গেছে। উনি এখন এখানেই থাকছেন। আলহামদুলিল্লাহ। বড় ভাই, গরুর দাম হচ্ছে 1,30,000 টাকা। ও বাবা, ভালোই তো দাম হাঁকিয়েছে দেখছি। না বড় ভাইয়া, এখন এমন সাইজের গরু এই দামই হয়, তাই নাকি? হ্যাঁ। ওকে। তা শুভ্র, তোর এই বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ ভাইকে কি চা নাস্তা খাইয়ে বিদায় করবি নাকি খালি মুখে? আর বিপাশা কিন্তু এখন এই মুহূর্তে চা বানাবে না। হ্যাঁ, আরে না না, আরে চা নাস্তা খাওয়ানোর কোনো দরকার নাই, টাকা দিয়ে দাও, চলে যাবে। টাকা আমরা দেবো মানে? গরু না তুই কিনলি? আমি তো মুখে মুখে কিনেছি, আমি কোথায় টাকা পাবো? আর তোমরা তো জানোই যে পকেট আর ওয়ালেট আমার কাছে কখনোই থাকে না। তোমাদের মধ্যে কে টাকা দিবে তোমরা ঠিক করে নাও। আরে এটা কোনো কথা নাকি? কিরে শকত? হ্যাঁ, আবার কি হইল? মন খারাপ কেন? বড় স্যার কিছু কইছে?
মন খারাপ করে কোনো লাভ নেই রে ভাই। আমরা করি চাকরি, আর চাকরি মানে চাকরি। শোনেন, অফিস তো ঈদের ছুটি দিয়েই দিল, ব্যাগ গোছান, বাড়িতে যাই না। বাবা মার সাথে ঈদ করবে। আরে বাবা মার সাথে ঈদ করার আনন্দের কথা ভাবলেও তো মন ভালো হওয়ার কথা। আমার বাবা মা তো প্রতিদিন ফোন দিয়ে অস্থির করে ফেলাইতেছে। আমারে যে কি পরিমাণ ডাকতেছে, আমার জন্য যে কি অপেক্ষা করতেছে, আপনার বোঝাইতে পারবো না। আমার জন্য কি অপেক্ষা করছে না কাশেম ভাই? আমি বাড়ি যাব না। এই কথা কেন কইতেছে? কোনো বাবা মা কি তার সন্তানের জন্য অপেক্ষা করা বন্ধ করে? কি হয়েছে ঘটনাটা কম তো? যে অনেক লম্বা হিস্ট্রি। আরেকদিন বলি। আজকে শুধু এটুকুই জানেন যে আমার আসলে তো তো যাওয়ার জায়গা নেই। আহারে, বাবা আমার উপর রাগ করছেন, ঝগড়া হয়েছে না? যত যাই হোক, সব বাবা মাই চায় ঈদের দিন সন্তান তার চোখের সামনে থাকুক, তেমনি সব সন্তান চায় ঈদের দিন বাবা মা কাছে থাকে। যত রাগই হোক, ঈদের দিন সন্তানরে বাবা মা না দেখলে বাবা মার যে কি কষ্ট, সেটা যতক্ষণ আপনি বাবা না হবেন ততক্ষণ বুঝতে পারবেন। ভাইরে, মুরব্বির উপর রাগ ধরে রাখতে নাই। যখন আপনার বাবা মার চাই আপনার মাথার উপর থাকবে না, সেদিন এই দিনটার কথা মনে কইরা মাথা চাপড়াইবেন। কে জানে রে ভাই, সামনের ঈদে আপনারা কে কই থাকবেন? জীবনে তো কোনো ভরসা নাই রে ভাই। আলতাফ ভাই, এখানে 1,30,000 টাকা আছে। হ্যাঁ, টাকাটা ওই যে আমার বড় ভাই আর মেজ ভাই মিলেই দিয়েছে। আসলে আমার কাছে তো কোনো টাকা নাই, থাকলে আপনাকে আলাদা করে বাড়ি যাওয়ার জন্য আমি টাকা দিতাম। ঠিক আছে, কোনো সমস্যা নাই, ধন্যবাদ। দেখো গরুটা কত কিউট, আমাকে একটা ছবি তুলে দাও না ফারদিন। হ্যালো, মারে না, গরু ঠান্ডা আছে। ভাইজান, এই মালাটা হ্যাঁ গরুর গায়ে নিজে হাতে পরায় দেন। হ্যাঁ? যদি এই মালাটা পরান তাহলে পশু খুশি হইব। না 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 না, আমি এসব হাস্যকর কাজ করতে চাই না। খদ্দের এটা পরান আলতাফ লাগে। ভাই প্লিজ, আমি এইসব হাস্যকর কাজ করতে চাই না। হাস্যকর কাজ নিয়ে কেউ করবে না। কোরবানির মতো একটা সিরিয়াস ইভেন্ট কেউ জোকস বানিয়ে ফেলেছে, আর এখন বলছে হাস্যকর কাজ করবে না। দাও না বড় ভাইয়া, সুব্রত আবার সফিস্টিকেটেড রুচি, ও কি গরুর মালা ধরবে? হ্যাঁ, ও তো সফিস্টিকেটেড গরু একটা নিজেই। আচ্ছা ঠিক আছে, আমি পরাই দিতেছি। আমি পড়াবো, নিনা পড়াবে। এটা ক্রেতার গলায় পরানোর জন্য খরিদ করছিলাম, এটা আমাদের নিয়ম। দিন না, আপনার সামনে ওই যে গরুটা দাঁড়িয়ে আছে, ওটার গলায় পরিয়ে দিন, দিন দিন। আমি আসলে ভেতরে যাচ্ছি, আজকে আমার বরাদ্দের চেয়ে অনেক বেশি মানুষের সাথে ভাব বিনিময় হয়ে গেছে। আর না, বিদায়। যাই বলো বড় ভাইয়া, শুভ্র কিন্তু অনেক বড় একটা কাজ করে দিয়েছে। হ্যাঁ, তা তো অবশ্যই। আমার হাটে যাওয়ার আনন্দটাই মাটি করে দিয়েছে। আরে এই নিনা, তোর ছবি তোলার কতক্ষণ? একটু তুলো না। আমি আর তুলতে পারবো না, আমি যাচ্ছি। ও শিট, গরুর সাথে তো ফারদিনকেও মালা পরাই দিল। ওকেও কি স্যাক্রিফাইস করা হবে? শাট আপ নিনা। আরে নাহিয়ান, তুমি এত আগে চলে আসলাম, মানে অফিসকে আগে ছুটি হয়েছে? ঈদের ছুটি হয়ে গেছে।
আসলে ভালো হয়েছে বলো, একটা লম্বা ব্রেক পাওয়া যাবে। এখন থেকে কিন্তু নো ক্লিনিং, নো কুকিং, হ্যাঁ সব আমি করব। এ নাহিয়ান, আজকের খাবারটা কেমন ছিল? কোন খাবার? কেন, আমি যে তোমাকে লাঞ্চ দিয়ে আসলাম। ও হ্যাঁ হ্যাঁ দিয়ে আসছিল তো। আসলে মাথায় এমন পাজল হয়ে আছে কাজের প্রেশারে, তার মধ্যে তুমি বলতেছো আমি আসলে রিলেট করতে পারিনি। সিরিয়াসলি খাবারটা কিন্তু অনেক মজা ছিল, বাট একটা ব্লান্ডার তো করে ফেলছে। তাড়াহুড়োতে বের হয়ে আসার সময় লাঞ্চ বক্সটা ফেলে আসছি। ও আচ্ছা, বেগুন ভাজিটা কেমন ছিল? তোমার তো বেগুন ভাজি ফেভারিট। ওইটার কথা আর বইলই না মেঘা, আমার এখনো জিভে লেগে আছে, এত মজা হয়েছে। অনেকদিন পর পারফেক্ট একটা বেগুন ভাজা খাইছি। কেন মিথ্যা বলতেছো নাহিয়ান? মিথ্যা তো দরকার নাই, আমি জানি তুমি লাঞ্চ করো নাই। না মানে আমি খাইলাম তো, জাস্ট অসম ছিল। না, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিতেছি। আসলে এত বিজি ছিলাম। কি এমন কাজ তোমার নাহিয়ান যে তুমি খাওয়ার সময় পাও না? মানে কিসের কথা বলতেছো তুমি? খাবারের বক্সে আমি বেগুন ভাজা দেই নাই নাহিয়ান, তুমি কেন খাবার নিয়ে মিথ্যে কথা বললা? আরে খাইছি তো, বললাম না মানে কাজের প্রেশারে কি খাইছি না খাইছি একদম মাথা থেকে বের হয়ে গেছিল। ওকে, তাহলে বলো তো বক্সে কি কি মেনু ছিল? কি হয়েছে তোমার নাহিয়ান? কাজটা কি তোমার ভালো লাগতেছে না? ভালো না লাগলে তুমি অন্য কিছু করো, হয়তো আপসেট থাইকো না প্লিজ। দেখো, যতদিন মনের মতো কাজ না পাইতেছো ততদিন তো আমরা মানে আমার টিউশনির টাকায় আমরা চলতে পারবো। আর কত কথা শোনাবা মেঘা? সারাদিন এত কথা শুনতে আর ভালো লাগতেছে না আমার। প্লিজ স্টপ ইট। এত অ্যাডভাইস, এত সিম্প্যাথি আমি নিতে পারতেছি না মেঘা। প্লিজ প্লিজ মেঘা, আমার লাইফটা আমার মতো লিড করতে দাও। তুমি তোমার পড়ালেখা নিয়ে ভাবো, তোমার ক্যারিয়ার নিয়ে ভাবো। এই যাও তো যাও, পড়তে বসো। বড় ভাবি, বড় ভাবি। বিপাশা কিছু বলবে? ভাবি, আমাদের কোরবানির গরু চলে এসেছে, সবাই ডাকছে, আসেন। গরু দেখে আমি কি করব? আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। ভাবি, সবাই বাইরে আছে, গরু নিয়ে ছবি তুলছে, মজা করছে, আর এটাই তো কোরবানিদের আনন্দ, তাই না? আনন্দ? তুমি আনন্দ পাচ্ছ? তোমার ছেলে যেদিন তোমার কাছ থেকে এত দূরে চলে যাবে যে তুমি চাইলেও একটা কথাও বলতে পারবে না, সেদিন দেখব তোমার মনে কত আনন্দ হয়। আমি রাশাকে ডেকে দিচ্ছি। বিপাশা, আমি আসলে রাশাকে পড়াতে আসিনি আজকে। ও হ্যাঁ, তুমি জেসমিনকে নিতে এসেছো। কোথায় যেন যাবে তোমরা? লং ড্রাইভে। আমি রাশাকে ডেকে দিচ্ছি, তারপর যা ইচ্ছে করো, যাকে নিয়ে ইচ্ছে লং ড্রাইভে যাও। বিপাশা, একটু শোনো। তুমি আমার উপর রাগ করে যাচ্ছ? না তো, রাগ তো নিজের মানুষের উপর করা যায়, তোমার উপর কেন রাগ করতে যাব? তুমি আমার কে?
না মানে এই যে তোমার কথা না শুনে আমি এই বাড়িতে নিয়মিত আসছি, জেসমিনের সাথে মিশছি। আমি জানি তুমি এটা পছন্দ করছো না। আমার কাজ ছিল তোমাকে সতর্ক করা, সেটা আমি করেছি। এখন যা হোক না হোক আমার কিছু বলার নেই আর। বিপাশা, সেদিন চলে যাওয়ার সময় তোমার চোখে যে কষ্টটা দেখেছি, তারপর থেকে সারা রাত ঘুমাতে পারিনি। বারবার মনে হচ্ছে আমি যেন আমার খুব কাছের মানুষকে ঠকাচ্ছি। মানে খুব অস্থির লাগছে এরপর থেকে। কাছের মানুষ, কাছের মানুষ ঠকাচ্ছ? তা কিভাবে ঠকাচ্ছ? আর আমাদের মধ্যে সম্পর্কটাই বা কি যে এখানে ঠকানো বা জেতানোর প্রশ্ন আসছে? বিপাশা, মানে আমাকে একরকম বাধ্য হয়ে কাজটা করতে হচ্ছে। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আর তোমার একটা বিষয় জানা দরকার আমার আর জেসমিনের ব্যাপারে। সেটা তো আমি জানি ইমতিয়াজ, কেউ নিজের মুখে না বললেও কিছু কিছু সত্য তো বোঝাই যায়। জেসমিন আর আমার ভেতর একটা সম্পর্ক আছে ঠিক, কিন্তু তুমি যেমন ভাবছো ঠিক তেমন না সম্পর্কটা। আর এটা কিছুটা বলতে পারো জমে মানুষের টানাটানি করার মতো একটা ব্যাপার। এরই মধ্যে লুকিয়ে বিয়েও করে ফেলেছো? একদম ট্রিপিক্যাল বিবাহিত পুরুষদের মতো কথা বলছো। তুমি বুঝতে পারছো না বিপাশা, মানে জেসমিনের আমার সম্পর্কটা অনেক জটিল। আর জেসমিনের সমস্যাটা। আপনি এসেছেন ডক্টর ইমতিয়াজ? তোমাকে আমি একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্ট? প্রজেক্ট? কি বলতেছিস এসব? আগে আমার একটা প্রশ্নের সত্যি অ্যান্সার দাও তো। কে? তুমি কি মন থেকে চাও যে নাহিয়ান ভাইয়ার সাথে এই বাড়ির সবার সম্পর্ক আবার ঠিক হয়ে যাক? ও আচ্ছা, লং ড্রাইভের কথা বলে বাসার সবাইকে কনফিউজ করছেন? তাহলে তো আমি সত্যিই আজকে ওভারড্রেসড। একদম না, মানে আমরা তো শুধু হাসপাতালে যাচ্ছি না, চেক আপ শেষ করে হাসপাতাল থেকে ফেরার পথে যখন ডিনারে যাব তখন আপনার এই শাড়ি একদম মানিয়ে যাবে। সবার চোখ ফাঁকি দিয়ে ইমতিয়াজ জেসমিনের কি ট্রিটমেন্ট করছে? কি লুকাচ্ছে ওরা? মাম্মা আমার বেশি দিন আমাদের সাথে থাকবে না মেজুনি। রাশা, আরে এটা কি হলো রাশা? এই কাঁদছিস কেন? তোর মাম্মাম চলে যাওয়া মানে তো আবার ফিরে আসা, তাই না? সেজন্য এভাবে কাঁদতে হবে? রাশা